হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো পেন্ডিং যে ক্লাসগুলো তোমাদের ছিল কেমিস্ট্রি এবং ফিজিক্সের, সেগুলো আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। আর নতুন ক্লাসও তোমাদের স্টার্ট হয়েছে। যারা পুরনো স্টুডেন্ট তারা রিভিশন দিতে পারবে, আর যারা নতুন স্টুডেন্ট তারা ওগুলো দেখে নিতে পারবে। ঠিক আছে, তো এটা পুরনো স্টুডেন্টদের জন্যই মেনলি, বাট নতুন স্টুডেন্টরাও এটা দেখতে পারো, কারণ তাদের জন্য এটা নতুন চ্যাপ্টার। তো ক্রিস্টালাইজেশন বা কেলাসন, ঠিক আছে, এটা ফিজিক্সের কেমিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আচ্ছা, ক্রিস্টালাইজেশন পদ্ধতিতে কী হয়? ইট ইজ আ সেপারেশন প্রসিডিওর থ্রু হুইচ সলিড ইজ সেপারেটেড ফ্রম আ লিকুইড। অর্থাৎ এটা হচ্ছে সলিড আর লিকুইডের সেপারেশন পদ্ধতি। সলিড এবং লিকুইড, ঠিক আছে, সলিড এবং লিকুইডের সেপারেশন পদ্ধতি মানে পৃথকীকরণ পদ্ধতি, এটাকেই বলা হয় ক্রিস্টালাইজেশন। ঠিক আছে, ক্রিস্টাল তৈরির মাধ্যমে সলিডকে কী করে দেওয়া হয়? সেপারেট করে দেওয়া হয়। ঠিক আছে, ক্রিস্টাল তৈরির মাধ্যমে, ক্রিস্টাল মানে কি? কেলাস। ঠিক আছে, ক্রিস্টাল বা কেলাস আমি লিখে দিচ্ছি এখানে তোমাদের, কেলাস বা ক্রিস্টাল, ঠিক আছে, তৈরির মাধ্যমে সলিডকে আলাদা করা হয় কি থেকে? লিকুইড থেকে। ঠিক আছে, কি থেকে? লিকুইড থেকে। ঠিক আছে, ওকে। কেলাস বা ক্রিস্টাল তৈরির মাধ্যমে সলিডকে কী করে দেওয়া হয়? আলাদা করে দেওয়া হয়। তো এই দুটো জিনিস তোমাদের ফার্স্ট মাথায় রাখতে হবে। নেক্সট পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ক্রিস্টালাইজেশন পদ্ধতিতে কিন্তু আমাদের তৈরি হয় টেবিল সল্ট, যেটা দিয়ে রেলের পরীক্ষায় প্রশ্ন পড়েছিল। ঠিক আছে, টেবিল সল্ট কী পদ্ধতিতে তৈরি হয়? টেবিল সল্ট তৈরি হয়, স্নোফ্লেক তৈরি হয়। স্নোফ্লেক কি? স্নোফ্লেক বা আইস ফ্লেক, তোমরা আমাদের এখানে বরফ পড়ে দেখেছো অনেক সময়। স্নোফ্লেক হচ্ছে আইসের ক্রিস্টাল জমে পাতলা ফুলের মতো ডিজাইনযুক্ত পাতলা উড়ে আসা বরফের খণ্ড বা আইসের খণ্ড বলতে পারো। ঠিক আছে, স্নোফ্লেকও বলা হয় বা এটাকে আইস ফ্লেকও বলা হয়। ঠিক আছে, তো স্নোফ্লেক বা আইস ফ্লেক। ওকে, তো এই যে এক্সাম্পলটা আমি দিলাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল, কারণ এর উপর রেলে প্রশ্ন বিগত বছরে অলরেডি পড়েছে। ঠিক আছে, তো এই যে টেবিল সল্ট বা স্নোফ্লেক বা আইস ফ্লেক, এটা কিন্তু তোমাদের তৈরি হয় এই ক্রিস্টালাইজেশন পদ্ধতিতে। নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি তোমাদের বলছি এখানে মনে রাখবে, এই ক্রিস্টালাইজেশন পদ্ধতি কিন্তু হয় সুপার কুলড। ঠিক আছে, হয় সুপার কুলড হতে হবে, মানে ভয়ঙ্করভাবে ঠান্ডা হতে হবে। ঠিক আছে, সুপার কুলড, অথবা সুপার স্যাচুরেটেড হতে হবে। ঠিক আছে, সুপার কুল বা সুপার স্যাচুরেটেড হতে হবে। এমন মিক্সচার বা এমন সলিউশন, সুপার কুলড বা সুপার স্যাচুরেটেড সলিউশনই কিন্তু এই তোমাদের এইটা দেখা যেতে পারে, ক্রিস্টালাইজেশন কিন্তু হতে পারে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা দিয়ে রেলতে প্রশ্ন পড়তে পারে। নেক্সট হচ্ছে এই ক্রিস্টালাইজেশন পদ্ধতি, মেনলি তো এটা দিয়ে প্রশ্ন পড়ে, ফার্স্ট পয়েন্টটা দিয়েই প্রশ্ন পড়ে। ফোর্থ যেটা পয়েন্ট আমি বলতে চলি, সেটা হচ্ছে এই ক্রিস্টালাইজেশন কিন্তু দুটো পদ্ধতিতে হয়। ফার্স্ট পদ্ধতি হচ্ছে নিউক্লিয়েশন। ঠিক আছে, ফার্স্ট পদ্ধতি হচ্ছে তোমাদের নিউক্লিয়েশন, মাফ করো নিউক্লিয়েশনের বাংলা আমার জানা নেই। নেক্সট হচ্ছে তোমাদের যেটা, সেটা হচ্ছে তোমাদের ক্রিস্টাল গ্রোথ। ঠিক আছে, ক্রিস্টাল গ্রোথ। ঠিক আছে, এই দুটো পদ্ধতি কিন্তু এই ক্রিস্টালাইজেশন পুরো ব্যাপারটা কিন্তু হয়। নিউক্লিয়েশন NUCLEATION, যারা হাত লাগা বুঝতে পারছো না তাদের জন্য। এবার দেখো, এই সুপার কুলড সলিউশনের একটা বাংলা আছে, সেটা হচ্ছে তোমরা জানো অতিপৃক্ত। সুপার কুলড সলিউশনের বাংলা কি? অতিপৃক্ত। ঠিক আছে, অতিপৃক্ত সলিউশন মানে হচ্ছে তোমাদের দ্রবণ। ঠিক আছে, অতিপৃক্ত দ্রবণ। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস, একটা এক্সাম্পল দিচ্ছি, খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। ধরো হাফ কাপ তুমি জল নিয়েছো, তাহলে হাফ কাপ জলে মোটামুটি কতটা চিনি তোমরা গুলতে পারবে একটা আইডিয়া আছে, মানে সর্বোত্তম কতটা চিনি, অর্থাৎ হাফ কাপ জলে কতটা চিনি সব থেকে বেশি দেওয়া যায় একটা আইডিয়া তোমরা করতে পারবে। যদি তার থেকে 10 গুণ বেশি চিনি দাও তাহলে কী হবে? ঠিক আছে, 3 ধরনের দ্রবণ হয় তোমরা জানো, একটা হচ্ছে যেটা সম্পৃক্ত নয়, অসম্পৃক্ত, আরেকটা হয় সম্পৃক্ত, 3 হচ্ছে অতিপৃক্ত। ঠিক আছে, অসম্পৃক্ত কাকে বলা হয়? অসম্পৃক্ত হচ্ছে যদি জলের থেকে চিনির পরিমাণ বেশি না থাকে, যদি জলের থেকে চিনির পরিমাণ কম থাকে। ঠিক আছে, যদি জলের থেকে চিনির পরিমাণ কী হয়? অনেক কম থাকে, তাকে বলা হয় অসম্পৃক্ত। সম্পৃক্ত কাকে বলা হয়? ওই পরিমাণ জলে যতটা চিনি সর্বোত্তম দেওয়া যায়, সব থেকে বেশি দেওয়া যায় ততটাই আছে, তাকে বলা হয় সম্পৃক্ত। আর অতিপৃক্ত কাকে বলা হয়? যদি জলের থেকে চিনির পরিমাণ অনেক বেশি হয় তখন তাকে বলা হয় অতিপৃক্ত। ঠিক আছে, যেখানে চিনি হচ্ছে সলিউট আর জল হচ্ছে সলভেন্ট,
চিনিকে দ্রবীভূত করে জল, ওই জন্য জলকে বলা হয় দ্রবীভূতকারী, ঠিক আছে, অর্থাৎ দ্রাবক। ওকে, আর চিনি হচ্ছে দ্রাব্য মানে সলিউট। তো দ্রাব্য এবং দ্রাবক, জল হচ্ছে দ্রাবক যেটা দ্রবীভূত করে, হচ্ছে সলভেন্ট ইংরাজিতে, আর চিনি হচ্ছে কি সলিউট অর্থাৎ যেটা দ্রবীভূত হয় মানে দ্রাব্য, ঠিক আছে। তো চিনির পরিমাণ যদি বেশি হয় জলের তুলনায়, অনেক যদি বেশি হয়, তাহলে কী হয়, সেটা অতিরিক্ত হয়ে যায়। এক্ষেত্রে কী হয়, চিনি যদি এইটুকু জলে, খুব সামান্য পরিমাণ জলে যদি অনেক বেশি পরিমাণ চিনি দাও, তাহলে কী হবে, জলের ক্ষমতা নেই অতটা পরিমাণ চিনিকে দ্রবীভূত করার, কারণ ওর তো ভলিউম নেই অতটা, ঠিক আছে, জলের অতটা ভলিউমই নেই, জলের অতটা সলিউবিলিটি নেই যে ওই পরিমাণ চিনিকেও কী করবে, ও দ্রবীভূত করে দেবে। সো কী করবে, ও চিনিকে কী করবে, রেখে দেবে, তাই না। এবার ওই যে থেকে যাওয়া চিনিগুলো কী হবে, আস্তে আস্তে একে অপরের সঙ্গে যুক্ত হতে শুরু করবে, এবং ওরা কী করবে, ওরা ক্রিস্টাল বা কেলাস তৈরি করবে। ক্রিস্টাল বা কী তৈরি করবে, কেলাস তৈরি করবে। এই যে ফার্স্ট পয়েন্টটা তোমাদের বলেছিলাম, এটা মাথায় রাখবে, ক্রিস্টাল বা কেলাস তৈরি করবে। এই যে ক্রিস্টাল বা কেলাস তৈরির প্রথম পদক্ষেপ নিল, এটা কি বলা হয়, নিউক্লিয়েশন। এটাকে কী বলা হয়, নিউক্লিয়েশন। নিউক্লিয়েশন মানে কি, জমাটবদ্ধ অবস্থা। নেক্সট যেটা করে সেটা ক্রিস্টাল গ্রোথ। এবার আস্তে আস্তে ওই জমাটবদ্ধ অবস্থাটা আরও বেশি হতে থাকবে, আরও বেশি করে চিনি ওখানে কী হবে, জমাটবদ্ধ হতে থাকবে, হতে 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 একটা কঠিন ফর্ম নেবে, কঠিন আকার নেবে, যেটাকে আমরা বলবো ক্রিস্টাল গ্রোথ, ঠিক আছে। তো নাথিং বাট দিস, এটাই হচ্ছে তোমাদের ক্রিস্টালাইজেশন। মেনলি মনে রাখবে, সলিড এবং লিকুইডকে আলাদা করার জন্য ক্রিস্টালাইজেশন কাজে লাগে। ক্রিস্টাল তৈরির মাধ্যমে সলিডকে কী করা হয়, লিকুইড থেকে আলাদা করে দেওয়া হয়, এবং এখানে টেম্পারেচার ব্যবহার করা হয়, ঠিক আছে। এই পদ্ধতিতে কী হয়, টেম্পারেচার কিন্তু ইজ ওয়ান অফ দ্য মেন ফ্যাক্টর। টেম্পারেচার অনেক কিছুই আছে, তবে মেন ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে, ব্যবহার করা হয়। ওকে, তো এই হচ্ছে তোমাদের ক্রিস্টালাইজেশন। নেক্সট চলো নেক্সট পদ্ধতি আলোচনা করব। নেক্সট যেটা করাবো সেটা হচ্ছে তোমাদের ডিস্টিলেশন, ঠিক আছে, ডিস্টিলেশন। ওকে, দেখো ডিস্টিলেশন পদ্ধতিতে কী হয়, ডিস্টিলেশন কয়েক প্রকারের হতে পারে। ইনফ্যাক্ট একটা হচ্ছে তোমাদের সিম্পল ডিস্টিলেশন, ঠিক আছে। দুই হচ্ছে তোমাদের ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ফ্র্যাকশন আংশিক পাতন যাকে বলা হয়, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। তিন হচ্ছে তোমাদের ভ্যাকিউম ডিস্টিলেশন, ঠিক আছে, ভ্যাকিউম ডিস্টিলেশন, ঠিক আছে। এই কিছু ক্ষেত্রে একদম নর্মাল পদ্ধতিতে পড়ানোই ভালো, তাতে মনোসংযোগ বাড়ে, ঠিক আছে। তো সিম্পল ডিস্টিলেশনে কী হয়, সিম্পল দেখো, ডিস্টিলেশন পদ্ধতি মানে পাতন অ্যাকচুয়ালি। তো ডিস্টিলেশন পদ্ধতি ব্যবহার কখন করা হয়, যখন লিকুইডকে আলাদা করা হচ্ছে সলিড থেকে, ঠিক আছে, যখন লিকুইডকে কী করা হচ্ছে, আলাদা করা হচ্ছে কোথা থেকে, সলিড থেকে। অর্থাৎ আগেরবার আমরা সলিডকে লিকুইড থেকে আলাদা করছিলাম, এবারে আমরা লিকুইডকে সলিড থেকে আলাদা করছি। দুটোতেই লিকুইড সলিউশন তোমাদের এখানে সংযুক্তি থাকে, কিন্তু ডিস্টিলেশন পদ্ধতি কী হয়, লিকুইডকে আলাদা করা হয় কী থেকে, সলিড থেকে, ঠিক আছে, এটা মনে রাখবে। সিম্পল ডিস্টিলেশন কি, সিম্পল ডিস্টিলেশনে কী করা হয়, ওই যে সলিউশনটা থাকে তাকে কী করা হয়, তাকে তাপ দেওয়া হয়, টেম্পারেচার দেওয়া হয়। তা ফার্স্ট স্টেপ কি, টেম্পারেচার। ইনফ্যাক্ট এখানে সব কটাতেই টেম্পারেচার দেওয়া হয়, ঠিক আছে, সব কটাতেই কী দেওয়া হয়, টেম্পারেচার দেওয়া হয়। প্রত্যেকটারই ফার্স্ট স্টেপ হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে, ইনডিউস টেম্পারেচার, টেম্পারেচার দেওয়া, ঠিক আছে, এটা একদম ম্যান্ডেটরি। আচ্ছা, এটা রেচার হবে টেম্পারেচার, ঠিক আছে। নেক্সট কী করা হয়, নেক্সট যেটা করা হয়, টেম্পারেচারের ফলে কী হয়, লিকুইড ভেপারে পরিণত হয়, বাষ্পে পরিণত হয়। তো এর ফলে এটা কী হলো, এটা ভেপার পরিণত হলো, ঠিক আছে, লিকুইড কী হলো, ভেপারে পরিণত হলো। যে ভেপারে পরিণত হলো, এই যে ভেপারটা তৈরি হচ্ছে, এই ভেপারটাকে কী করা হয়, আবার ঘনীভূত করা হয়, অর্থাৎ কনডেনসেশন হয়, ঠিক আছে। ভেপারটাকে কী করা হয়, ঘনীভূত করা হয়, মানে প্রথমে বাষ্পীভবন হয়, তারপরে ঘনীভবন হয়, এবং ঘনীভূত হয়ে ওটাকে কী করা, আবার লিকুইডে পরিণত করা হয়। তার মানে লিকুইডকে প্রথমে বাষ্পীভূত করা হলো, ঠিক আছে, আমি লিখিয়ে দিচ্ছি এখানে। প্রথমে তোমাদের তাপ দিয়ে কী করে দেওয়া হলো, প্রথমে তোমাদের বাষ্প তৈরি করা হলো, বাষ্প, ভেপার মানে বাষ্প। তারপর তাকে কী করা হলো, আবার ঘনীভূত করা হলো, তাকে আবার কী করে দেওয়া হলো, আবার তাকে তরলে পরিণত করা হলো, ঠিক আছে, আবার তাকে কী করা হলো, তরলে পরিণত করা হলো। তো বুঝতেই পারছো যে ঘনীভূত, আবার তাকে তরলে পরিণত করা হলো। তো এই পদ্ধতিতে কী হয়, ডিস্টিলেশন পদ্ধতি হয়, অর্থাৎ টেম্পারেচার, সেখান থেকে ভেপার, ভেপার থেকে কনডেনসেশন, কনডেনসেশন থেকে আবার লিকুইড। তো লিকুইডকে তাপ দিয়ে টেম্পারেচার, টেম্পারেচার থেকে সেটা ভেপারে পরিণত হলো, ভেপার থেকে কনডেনসেশন, সেখানে আবার তরল। তো ফ্র্যাকশনাল এবং ভ্যাকিউম সব কটাতেই তাই হয়। কিন্তু হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল, ফ্র্যাকশনাল, ভ্যাকিউম? একদম প্রত্যেকটা ক্ষেত্রে পদ্ধতি সেম, প্রত্যেকটা ক্ষেত্রে পদ্ধতি কী হয়, সেম। ফ্র্যাকশনালে যা হয় সিম্পলে তা হয়, ভ্যাকিউমে তা হয়। তাহলে ডিফারেন্সটা কী? ডিফারেন্সটা হচ্ছে সিম্পল ডিস্টিলেশন তখনই ব্যবহার করা হয় যখন দুটো তরলের যে বয়েলিং পয়েন্ট, সেই বয়েলিং পয়েন্ট কী হয়, প্রচণ্ড আলাদা,
দুটো তরল, যেমন ধরো পারদ আর জল, দুটো তরলের যে বয়েলিং পয়েন্ট কী হয়, প্রচণ্ড আলাদা, ঠিক আছে, একদমই আলাদা, টোটালটাই আলাদা, ঠিক আছে। এই ধরনের এরকম ক্ষেত্রে আমরা সিম্পল ডিসটিলেশন ব্যবহার করি। তো দুটো তরলের, বলতে পারো দুটো তরলের, এখানে লেখার জায়গা তেমন একটা নেই, দুটো তরলের বয়েলিং পয়েন্ট, ঠিক আছে, বয়েলিং পয়েন্ট যখন খুব আলাদা, খুব, ঠিক আছে, খুব আলাদা, ওকে, দুটো তরলের বয়েলিং পয়েন্ট যখন খুব আলাদা তখন আমরা ব্যবহার করি কি, তখন আমরা ব্যবহার করি সিম্পল ডিসটিলেশন। ফ্র্যাকশনাল ডিসটিলেশন কখন ব্যবহার করা হয়, যখন দুটো তরলের যে বয়েলিং পয়েন্ট সেটা খুব ক্লোজ, ঠিক আছে, দুটো তরলের যে বয়েলিং পয়েন্ট, ঠিক আছে, যে বয়েলিং পয়েন্ট সেটা কি, সেটা ভেরি ক্লোজ, মানে খুব কাছাকাছি, তখনই ব্যবহার করা হয় এই সিম্পল ডিসটিলেশন, ফ্র্যাকশনাল ডিসটিলেশন, আংশিক পাতন। আর ভ্যাকুয়াম ডিসটিলেশন কখন ব্যবহার করা হয়, যখন দুটো তরলের বয়েলিং পয়েন্ট ব্যাপক হাই, ভীষণ হাই, ঠিক আছে, তখন কি করা হয়, ওই ভ্যাকুয়ামের মধ্যে কী হয়, ওদের বয়েলিং পয়েন্টকে কমিয়ে আনা হয়। তো ভ্যাকুয়াম কখন ব্যবহার করা হয়, যখন ভেরি হাই বয়েলিং পয়েন্ট থাকে, ঠিক আছে, ভেরি হাই বয়েলিং পয়েন্ট, এটা মনে রাখবে, এগুলোই পরে পরীক্ষায় বয়েলিং পয়েন্ট। আর রিসেন্ট একটা প্রশ্ন পড়েছে, সেটা আমি এখানে তোমাদের লিখছি না, বাট বলে দিচ্ছি, এটা রেলের প্রশ্ন, সেটা ভালো করে মাথায় রাখবে, আশা করি খাতায় পুরোটাই টুকছো, কারণ এর আমি পিডিএফ দেবো না। দেখো মনে রাখবে সবসময় ক্ষেত্রে যে কিছু কিছু ক্ষেত্রে নিজে লেখা খাতায় ইম্পর্টেন্ট হয়, তাতে মাথায় বেশি ঢোকে, ঠিক আছে, সব কিছু যদি গুছিয়ে দেওয়া হয় তাহলে তোমাদেরই প্রবলেম বেশি হবে, ঠিক আছে। তো গুছিয়ে কাকে দেওয়া হয়, বাচ্চাদের গুছিয়ে দেওয়া হয়, এটা মনে রাখবে। তো তোমাদের আমি বলবো এটা খাতায় লেখো, কারণ ইম্পর্টেন্ট পয়েন্ট কিছু বলছি সেগুলো কিন্তু লেখা জরুরি, কারণ পিডিএফে সব দেওয়া যায় না, কিছু কিছু ক্ষেত্রে মুখেও অনেক কিছু আমি বলি। তো ভ্যাকুয়াম ডিসটিলেশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যে ভ্যাকুয়াম ডিসটিলেশনের ক্ষেত্রে কিন্তু ভেরি হাই বয়েলিং পয়েন্ট থাকে। আর এই ডিসটিলেশন পদ্ধতি সব থেকে ব্যবহার করা হয়, মনে রাখবে, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ডিসটিলেশন পদ্ধতি ব্যাপক হারে ব্যবহার করা হয় পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে, ক্রুড অয়েল বা খনিজ তেল পরিশোধনে ব্যবহার করা হয় ডিসটিলেশন। খুব মনে রাখবে, এটা কিন্তু রেলে পড়া প্রশ্ন, ঠিক আছে। এর উপরে কিছুদিন আগে আমি এর উপরে একটা ক্লাস তোমাদের দিয়েছিলাম, মানে এই এমসিকিউ করাচ্ছিলাম, সেখানে এই প্রশ্নটা ছিল যে খনিজ তেল বা ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম শিল্পে কিন্তু এই ডিসটিলেশন পদ্ধতি ব্যবহার করা হয়, ঠিক আছে। তো ডিসটিলেশনে এর বেশি কিছু তেমন নেই, পাতন, এর বাংলাটাও তোমাদের বলে দিই, এর বাংলা হচ্ছে তোমাদের পাতন, ঠিক আছে, পাতন, ক্লিয়ার। চলো নেক্সট পার্টটা। আচ্ছা, নেক্সট যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ফিল্ট্রেশন, ঠিক আছে, ফিল্ট্রেশন, ওকে। ফিল্ট্রেশন পদ্ধতি, যার বাংলা হচ্ছে তোমাদের পরিস্রাবণ, কি, পরিস্রাবণ, ওকে, পরিস্রাবণ। তো ফিল্ট্রেশন পদ্ধতি আলোচনা করার আগে দুটো জিনিস তোমাদের জানা দরকার, একটা হচ্ছে হোমোজেনাস সলিউশন, ঠিক আছে, যাকে আমরা অ্যাকচুয়ালি সলিউশন বলি। হোমোজেনাস সলিউশনকে অ্যাকচুয়ালি কী বলা হয়, সলিউশন বা দ্রবণ বলা হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি হোমোজেনাস মিক্সচার বললে ভালো হয়, চলো এটাকে আমি মিক্সচার করে দিই, কারণ হোমোজেনাস সলিউশন বলাটা ঠিক নয়। হোমোজেনাস সলিউশনকে আমরা কী বলি, আমরা বলি, মানে হোমোজেনাস মিক্সচারকে আমরা কী বলি, আমরা বলি সলিউশন, ঠিক আছে। হোমোজেনাস মিক্সচারকে আমরা কী বলি, আমরা বলি সলিউশন। একটা হচ্ছে হোমোজেনাস মিক্সচার, আর দুই হচ্ছে তোমাদের হেটারোজেনাস মিক্সচার, ঠিক আছে, হেটারোজেনাস মিক্সচার, ঠিক আছে। হেটারোজেনাস মিক্সচারকে বলা হয় সাসপেনশন, কি বলা হয়, সাসপেনশন। কঠিন লাগছে? একদমই নয়, একদম ইজি, আমি বলে দিই, ঠিক আছে। টার্মগুলো কঠিন হয় জাস্ট, কিন্তু ব্যাপারটা কঠিন হয় না। চিনির সঙ্গে জল মেশালে, ঠিক আছে, বেশি পরিমাণ চিনি না, যেটা প্রথমে বলছিলাম, নর্মাল যেরকম তুমি এখন গরমকাল, মানে এখন তো বর্ষাকাল পড়ে গেছে, তো কিছুদিন আগে গরম ছিল, মা বাড়িতে আসলেই কী করে দেয় তোমাদের, নুন চিনির জল করে দেয়, তো ওটাও হচ্ছে তোমাদের দ্রবণ, ঠিক আছে, ওটা হচ্ছে তোমাদের কি, দ্রবণ। তো নুন চিনির জল যেটা এক্সাম্পল, এটা হচ্ছে তোমাদের এই হোমোজেনাস মিক্সচারের এক্সাম্পল, ঠিক আছে, নুন চিনির জল, যেখানে নুন আর চিনিকে জলের মধ্যে আলাদা করে পাওয়া যায় না, টেস্ট তো পাওয়া যায় কিন্তু পার্টিকেলগুলোকে দেখা যায় না, ঠিক আছে, নুন চিনির জল, এটা হচ্ছে তোমাদের বেস্ট এক্সাম্পল, যেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হোমোজেনাস মিক্সচার হচ্ছে বা সলিউশন হচ্ছে, ঠিক আছে। হেটারোজেনাস মিক্সচার কি, পুকুর থেকে, সব মোটামুটি গ্রামে গঞ্জেই বেশিরভাগ স্টুডেন্ট আমার থাকে, আমি জানি, আমি নিজেও গ্রামের ছেলে, তো পুকুরে থেকে এক বালতি জল তুলে মোটামুটি রেখে দেবে, পুকুরটাকে খুব, মানে পরিষ্কার পুকুর না, মোটামুটি একটা নর্মাল একটু খোলা পুকুর, ঠিক আছে, শ্যাওলা নেই এমন পুকুর থেকে জল তুলে রেখে দেবে, দেখবে নিচে খানিকটা কাদা মাটি এগুলো কী হয়েছে, থিতিয়ে পড়ে, একটা স্তর পড়ে কি পড়ে না বলো, পড়ে,
এটা নর্মালি দেখেছো, ঠিক আছে। বা যে সমস্ত জায়গায় আয়রন খুব বেশি সেই সমস্ত জায়গায় কলের জল তুলে রেখে দেবে, দেখবে নিচের জায়গাটা আয়রনের যে থিতনো অংশটা সেটা পড়েছে, ঠিক আছে। অর্থাৎ এখানে আয়রন বা ওই যে মাটি, মানে মাটির যে স্তর, ওরা ওই জলের সঙ্গে মিশ্রিত নয়, ওদেরকে তুমি ফিল করতে পারবে, ঠিক আছে। আমরা কী করি, যখন জামা কাপড় ধুই তখন আমরা কী করি, ওপরের জলটুকু নেই, নিচেরটুকু কী হয়, ফেলে দিই। আমি ছোটোবেলায় এরকম বহুবার করেছি। তো এরকম যে জিনিস, ঠিক আছে, এই যে জিনিস, এরকম ধরনের জিনিস আমরা অনেকেই করো। তো এই যে পার্ট, ঠিক আছে, এই যে পার্ট, এখন আমি জানি অনেকের বাড়িতে অ্যাকোয়াগার্ড আছে, তারা কোনো এগুলো ফিলই করেনি। তো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস ফিল করাটা দরকার। ভারতের মাটিতে সবাই সব রকমের মানুষ বাস করে, তো সব রকমের জিনিসকে ফিল করা কিন্তু দরকার। তো যাই হোক, যেটা আলোচনা করছি, তো এই যে মিশ্রণ, যেটা কিনা পুকুরের জলের যে মিশ্রণটা বললাম, বা যেখানে খুব আয়রন বেশি, ঠিক আছে, যা সুন্দরবন এরিয়া, এই সমস্ত জায়গায় আয়রন খুব বেশি, তো এই সমস্ত জায়গায় যে জল, কলের জল, এই যে মিশ্রণ, ঠিক আছে, এই মিশ্রণটাকে আমরা কী বলবো, আমরা বলবো হেটারোজেনাস মিশ্রণ বা সাসপেনশন। অর্থাৎ ঠিকঠাকভাবে দ্রবীভূত হয় না, ঠিক আছে। পার্টিকেলগুলো, সলিড পার্টিকেল যেগুলো আছে এখানে, সলিড যে পার্টিকেল, ঠিক আছে, সলিড যে পার্টিকেল আছে, তারা কি করে না, তারা দ্রবীভূত হয় না, তারা ওখানে থেকে যায়, দ্রবীভূত হয় না, জাস্ট ভাসতে থাকে। দ্রবীভূত হওয়া কাকে বলা হয়, নুন চিনির জল যেরকম হয় ওটাকে বলা হয় দ্রবীভূত হওয়া, ঠিক আছে। তো এই যে হেটারোজেনাস মিক্সচার, একে কী বলা হয়, একে বলা হয় সাসপেনশন, ঠিক আছে, কী বলা হয়, সাসপেনশন। তো ফিল্ট্রেশন সম্ভব সাসপেনশন জাতীয় মিক্সচারে, বা হেটারোজেনাস মিক্সচারে ফিল্ট্রেশন সম্ভব, হোমোজেনাস মিক্সচারে ফিল্ট্রেশন সম্ভব নয়। এইটাও বলার জন্য আমি তোমাদের এই দুটো পয়েন্ট তুললাম, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, ফিল্ট্রেশন কিন্তু ফ্লুইডে সম্ভব। ফ্লুইড মানে কি, লিকুইড এবং গ্যাস দুটোকেই বলা হয় ফ্লুইড, ঠিক আছে। চলো ছোটো করে লিখে দিই এখানে, লিকুইড অ্যান্ড গ্যাস, ঠিক আছে, লিকুইড অ্যান্ড গ্যাস, এই দুটোকেই কী বলা হয়, দুটোকে একসঙ্গে বলা হয় ফ্লুইড, ঠিক আছে, FLUID, দুটোকে একসঙ্গে কী বলা হয়, ফ্লুইড। এই ফিল্ট্রেশন কিন্তু দুটোর ক্ষেত্রেই পসিবল, লিকুইডেও পসিবল, গ্যাসেও পসিবল, ঠিক আছে, লিকুইডেও পসিবল, গ্যাসেও পসিবল। দ্বিতীয় কথা, ফিল্ট্রেশন শব্দের মধ্যে আমি ফিল্টার কথাটা পাচ্ছি, তাহলে ফিল্ট্রেশন শব্দে কী ব্যবহার করা হয়, আমার ফিল্টার ব্যবহার করা হয়, ঠিক আছে, এইটা মনে রাখবে। তো ব্যাস এই 3-4টে পয়েন্ট মনে রাখলেই তোমাদের চলবে, যে ফিল্ট্রেশন পদ্ধতিতে কী হয়, সলিডকে আলাদা করা হয় লিকুইড এবং গ্যাস থেকে, বেসিক্যালি লিকুইড এবং গ্যাসকে আলাদা করা হয় সলিড থেকে, ঠিক আছে। ফিল্টার, এই যে অ্যাকোয়াগার্ড বললাম, বা তোমাদের বাড়িতে অনেকে জলের ফিল্টার আছে, এগুলো সবটাতেই ফিল্টার হয়। তোমাদের মা যখন ছেঁকনির মধ্য দিয়ে চা ঢালেন, বা তোমরা অনেকে মেয়েরা আছো আমার স্টুডেন্ট, তারা চা করো, ওটা সিভিং হয় বা ফিল্টার হয়, ঠিক আছে, চাটা পড়ে যায়, সলিডটা আলাদা হয়ে যায়। তো চাকে তুমি কি করলে, ওর যে অংশটা, যে চায়ের পাতা বা যে চিনি যে অংশটা, সেই অংশটাকে তুমি কী করে দাও, আলাদা করে দাও, ঠিক আছে। তো ওটা হয়ে যায় তোমাদের ফিল্ট্রেশন। আচ্ছা, চিনিকে আলাদা করা যায় না, চিনি কিন্তু চায়ের মধ্যে থেকে যায়, ওই জন্য চিনির স্বাদটা আমরা পাই, ঠিক আছে, ওই জন্য চিনির স্বাদটা আমরা পাই। তো ফিল্ট্রেশন পদ্ধতি বললাম, হোমোজেনাস মিক্সচার আলাদা করা সম্ভব নয়, হেটারোজেনাস মিক্সচারকে আলাদা করা যায় বা সাসপেনশনকে আলাদা করা যায়। পুকুরের জল ইজ দ্য বেস্ট এক্সাম্পল, যেখানে তুমি হেটারোজেনাস মিক্সচার পাবে। আর যদি পুকুরের জল নাও থাকে, কিছুটা ধুলো নিয়ে বা কোনো মাটি নিয়ে যদি জলের মধ্যে দিয়ে দাও, গুঁড়ো হলে ভালো হবে। বা যদি বোর্ডে লেখা চক, তাকে ডাস্ট করে যদি সেটা যদি জলে মেশাও, দেখবে চকের গুঁড়োটা কিছুক্ষণ পর থিতিয়ে পড়েছে, ওটা হচ্ছে হেটারোজেনাস মিক্সচারের এক্সাম্পল। এবং ওটাকে যদি ওই জলটাকে আলাদা করতে যাও, ওই চকের গুঁড়োর মিশ্রণ থেকে যদি আলাদা করতে রাখতে চাও, তাহলে কী করতে হবে, তোমাকে ফিল্টার বা তোমাকে পর্দা ব্যবহার করতে হবে, ঠিক আছে, পর্দা ব্যবহার করতে হয়, ওকে, ফিল্টার বা পর্দা, ঠিক আছে, পরিশ্রাবণ করার পর্দা ব্যবহার করতে হয়, এভাবে আলাদা করা যায়। এবং লিকুইড এবং গ্যাস দুটোর ক্ষেত্রে এটা প্রযোজ্য, লিকুইড এবং গ্যাসকে একসঙ্গে কী বলা হয়, ফ্লুইড বলা হয়। ব্যাস এইটুকুই। এই যে আমি বললাম, এর মধ্যে থেকে তোমরা কোশ্চেন্স পাবে, এর বাইরে কোশ্চেন্স যাবে না, কারণ হায়ার লেভেলে অনেক কিছু আছে, কিন্তু NCERT-তে অত কিছু নেই। ইনফ্যাক্ট আমি আরও কিছু তোমাদের এক্সট্রা যোগ করে এখানে বলেছি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আশা করি সবাই হাতে লিখে নিয়েছো।